নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস চিত্রশিল্প ছবি ক্যানভাস এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে ভলিউম আর্ট স্পেসের একটি শিল্প প্রদর্শনী। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে 50 জনেরও বেশি শিল্পীরা এখানে অংশ নিয়েছেন। তাদের প্রত্যেকের কাজের প্যাটার্ন আলাদা, তাদের প্রত্যেকের কাজের বার্তা আলাদা। তাদের মধ্যে বেশ কয়েকজনের সঙ্গে আগের এপিসোডেই আমাদের কথা হয়েছে, তেমন এই এপিসোডেও কিন্তু আমরা পেয়ে গেছি তাদের মধ্যে বেশ কয়েকজন শিল্পীকে। চলুন সেই শিল্পীদের সাথে একে একে কথা বলা যাক। আজকে আবার আমাদের সঙ্গে আমরা ভলিউম আর্ট স্পেসের কয়েকজন শিল্পীকে পেয়ে গেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী স্নেহা মণ্ডল। স্নেহাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আমি অন্য প্রশ্নে পরে যাব, আগে যে প্রশ্নটায় যাব, তোমার কাজ ঢুকেই যেটা চোখে পড়ছে ভীষণ ইউনিক, অন্যরকম একটু মিডিয়াম থেকে শুরু করে সব কিছুর ব্যবহার, আর সবচেয়ে বড় কথা স্টাইলটা একদম ইউনিক। তো এইরকমভাবে যে বিভিন্ন বিষয়কে প্রেজেন্ট করা যেতে পারে, এই কনসেপ্টটা তৈরি হলো কিভাবে? কনসেপ্ট আর স্টাইল, কাজের স্টাইল সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। সো আমি পুরোনো আর্টিস্টদের অনেক কাজ দেখেছি। যখন আমি স্টুডেন্ট ছিলাম তখনই প্র্যাকটিসের সময় আমি পুরোনো আর্টিস্টদের কাজ দেখে দেখে আমার কিছু কিছু ওনাদের কাজ ভালো লেগেছে। তো সেই প্রসেসটা, সেই স্টাইলটা আমি আমার কাজে অ্যাপ্লাই করতে চেষ্টা করেছি। আর সাধারণ মানুষ যেভাবে ছবি আঁকে সেখানের থেকে হিউম্যান ফিগারটাকে কীভাবে একটু অন্য স্টাইলে দেখাতে হবে, কীভাবে অন্যরকম করলে ওটা আরও আকর্ষণীয় মনে হবে, সেইভাবে আমি আমার কাজের মধ্যে ইনক্লুড করি। বেসিক্যালি দেখছি এখানে মিডিয়ামটা বেশ অন্যরকম একটু চোখে পড়ছে। কোন মিডিয়াম ইউজ করা হয়েছে? আমি তো প্রিন্ট মেকিংয়ের কোলোগ্রাফ অ্যান্ড এচিং মিডিয়ামের উপরে কাজ করেছি। এখানে দুটো কাজ আমার কোলোগ্রাফে আছে আর দুটো কাজ এচিংয়ের ওপর। বেশ, এখানে যে ছবিগুলো রয়েছে, ছবি তো পেছনে সবসময় একটা গল্প থাকে এবং এই ছবিগুলো যেন অনেক কিছু বলতে চাইছে। তো এই ছবিগুলোর গল্প যদি একটা একটা করে আমাদের একটু শোনানো যায়। এটা এচিংয়ের একটা কাজ, তো এটা জিঙ্ক প্লেটের ওপর করা, যেটা আমি রিপ্রেজেন্ট করছি সমস্ত ওমেনকে। কারণ ওমেন বা হিউম্যান ফিগার যারা হয় তারা খুবই সফট হয়, যেটাকে আমি ফ্লাওয়ারের সাথে রিপ্রেজেন্ট করতে পারি বা কম্পেয়ার করতে পারি। তো একটা মানুষের সাথে তার অ্যাট্রাকশানের যেই রিলেশনটা, সেটাই আমি আমার ছোট ছবির মধ্যে প্রকাশ করতে চাইছি। এটাতেও সেমই গল্প। আমি একজন নারী, একটা মেয়ে, তো আমার কোমল সত্ত্বটাকে আমি সেখানে রিপ্রেজেন্ট করেছি আমার কাজের মধ্যে। এবং এখানে যে চোখগুলো, এই চোখগুলো আমার ভিউয়ার্স, যারা এখানে দাঁড়িয়ে আমার এক্সিবিশনে ছবি দেখছে তারাও আমার ভিউয়ার্স, যারা আমার সাথে এগিয়ে যাচ্ছে তারাও আমার ভিউয়ার্স। এরপরে দুটো ছবি দেখছি একদম অন্যরকম, ওইগুলোর থেকেও অনেকটা আলাদা, সেটা কালার হোক বা স্ট্রোক সব কিছু আলাদা। এই ছবিগুলোর গল্প কি? এই ছবিগুলো তো বেসিক্যালি আমি কোলোগ্রাফ মিডিয়ামে করেছি, যেটা একটা ইন্টারগ্লু প্রসেস ইন প্রিন্ট মেকিং। সো এটা আমি কার্ডবোর্ড কেটে কেটে অনেকগুলো পেপারকে জুড়ে টেক্সচার ক্রিয়েট করেছি নানানভাবে, ফেভিকল দিয়ে চিপকে চিপকে দিয়ে। আমি জিঙ্ক প্লেটের মতনই এটা একটা কার্ডবোর্ডের আমি প্লেট বানিয়েছি। বানানোর পর এই কাজটা আমার করা, এটি বেসিক্যালি একাকিত্ব বা নিজের পার্সোনাল একটা সময়কে আমি রিপ্রেজেন্ট করেছি, যেখানে আমি শুধুই আমি আর আমার কাজ ছিল, সেই সময়টাকে আমি রিপ্রেজেন্ট করেছি আমার কাজের মধ্যে। বেশ, এখনো অবধি এই গ্রুপের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। এই গ্রুপে আমি 3 বছর ধরে করছি। যখন এই গ্রুপটা শুরু হয়েছিল তখন থেকে আজ 3 বছর, 3বার এই এক্সিবিশনটা হলো। 3 বছরেই আমি গ্রুপে অ্যাটেন্ড করেছি শুরু থেকে শেষ অবধি, এবং আমি আগেও চলবো। খুবই ভালো, নতুন নতুন আর্টিস্টরা উঠছে এবং পুরোনো আর্টিস্টদেরকে নিয়েও আমাদের কাজ করার ইচ্ছা আছে। আর একদম এই যে নবীন শিল্পীরা এত অ্যাক্টিভলি কাজ করছেন এবং এত আলাদা আলাদা ফর্মে এত প্রমিনেন্টভাবে কাজ করছেন, এটা কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় নয়, এটা কিন্তু ইন্সপায়ার হওয়ার মতো বিষয়ও বটে। এবছর একাডেমিতে এই যে এক্সিবিশন হচ্ছে, সেখানে এখনো অবধি রেসপন্স কীরকম? ভালোই। প্রথম দিন ইনঅর্গেশনের দিন তো অনেকেই এসেছিলেন, খুবই ভালো লেগেছে আমার। তো কালকে এটা লাস্ট ডে, আশা করি কালকেও অনেকজন আসবে, ভিজিট করবে আমাদের ওয়ার্ক। অনেক ধন্যবাদ স্নেহা। বেশ অন্যরকম যেমন কাজ, সেই কাজের পেছনের গল্পটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। সেই সবটাকে কিন্তু আমাদের এই নবীন শিল্পী একদম সুন্দর করে গুছিয়ে খুব সহজ ভাষায় আপনাদের সামনে তুলে ধরলেন। আজকে আমাদের সঙ্গে আরও শিল্পীরা রয়েছেন, চলুন একে একে এবার তাদের সাথে কথা বলি।
এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী দীপঙ্কর হালদার। দীপঙ্কর দাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা করব, গ্যালারিতে ঢুকেই চোখ টানছে ভীষণভাবে 5টা কাজ পরপর, একদম অন্যরকম। তো এই কাজ নিয়ে আর এই আপনার যে অন্যরকম স্টাইল, এটা নিয়ে আগে দুটো কথা শুনে নিই। হ্যাঁ, আমার আসলে বেড়ে ওঠাটা শান্তিনিকেতন থেকে, তার জন্য শান্তিনিকেতন ল্যান্ডস্কেপ এবং ওর আশেপাশের পরিবেশে আমার ছবিতে ফুটে উঠেছে। দেখো, শৈলীটা তো অনেক দিনের অভিজ্ঞতা, অনেক দিনের প্র্যাকটিসের পর আস্তে আস্তে হয়ে গেছে, এবং এটাই যে আমার একদম শৈলী এখানেই শেষ তাও নয়, হয়তো আগামীতে শৈলীর পরিবর্তন হতে পারে। যেই কনসেপ্ট নিয়ে ছবিগুলো ভাবছিলাম, তখন দেখলাম যে তাতে এরকম লাইনের ব্যবহার বা এরকম রঙের ব্যবহার ইউজ করা যেতে পারে। এবার কনসেপ্টটা যেটা যদি তুমি জানতে চাও, এখানে আমি কনসেপ্টটা যেটা দেখাতে চাইছিলাম যে আমরা যে সহসর লাইফ থেকে যত অনেক বেশি জটিল একটা জায়গাতে পৌঁছে যাচ্ছি, আমরা নিজেরাই আর নিজের গণ্ডি থেকে বেরোতে পারছি না। একটা কোথাও খাঁচা বা কোনো একটা যে সোসাইটি ভীষণ কঠিন একটা সোসাইটির মধ্যে ঢুকে যাচ্ছে, সেখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারবো তারই একটা চেষ্টা, এবং সেটাই দেখানো এখানে হয়েছে। বেশ, এই গ্রুপের সাথে কাজের এক্সপিরিয়েন্স এবং এই এক্সিবিশন থেকে পার্টিকুলার এক্সপিরিয়েন্স কিরকম? আসলে দীক্ষেন রাজপাল তো আমার ছাত্র, তার জন্য ওর সঙ্গে একটা পূর্ব পরিচিতি রয়েছে। আর ওর এই অর্গানাইজেশন অসাধারণ, মানে এত একটা ছোট্ট বয়সে এরকম সুন্দরভাবে গোটা ইন্ডিয়া এবং বাইরের বেশ কিছু শিল্পীদের নিয়ে এরকম একটা ব্যবস্থা করতে পেরেছে, যেটা সত্যি করে তাকে অনেক বেশি সাধুবাদ জানানোর দরকার আছে। কারণ এই বয়সে এইভাবে অ্যারেঞ্জ, ক্যাটলগ থেকে আরম্ভ করে পুরো সিস্টেমটা এত সুন্দরভাবে প্রত্যেকের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করে দারুণ রকম একটা ব্যবস্থা করেছে। ধরো, আমি এর আগেও একাডেমিতে শো করেছি, কিন্তু দীক্ষানের কাছ থেকে বা এই সংস্থার কাছ থেকে যেটা পেয়েছে সেটা একটা অনবদ্য। একদমই। আর যেখানে এভাবে গুরু, শিল্পের গুরু এসে প্রদর্শনীর কথা বলে দিলেন, তারপরে বোধহয় খুব বেশি কিছু বলা যায় না। আমি শুধু দীপঙ্কর দাকে অনেক ধন্যবাদ জানাবো ওঙ্কার বাংলার তরফ থেকে। আর এই এক্সিবিশন যে সত্যিই সফল এবং ভীষণ ভালো লাগছে, কিন্তু এটা আমাদেরও কভার করতে এসে সত্যি আমরাও অত্যন্ত সমৃদ্ধ হই যখন এভাবে শিল্পীদের সাথে আমাদের এতটা ইন্টারাকশন হয়। যাই হোক, আমাদের হাতে সময়টা আজকে কম, তাই খুব তাড়াতাড়ি যাবো আমাদের পরবর্তী শিল্পীর কাছে। যেমনটা বলেছিলাম, এই এক্সিবিশনে কিন্তু যে 50-এরও বেশি শিল্পীরা রয়েছেন, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এই শিল্পীরা প্রত্যেকে ভারতবর্ষের আলাদা আলাদা কোণা থেকে রয়েছেন। সেরকমই একজন শিল্পী এখন আমাদের সঙ্গে রয়েছেন বারাণসী থেকে, বেদ প্রকাশ সিং। ওঙ্কার বাংলার পর্দায় আমি বেদকে স্বাগত জানাচ্ছি। যে প্রশ্নটা করবো যে এখানে এসে একাডেমিতে এক্সিবিশন করে কেমন লাগছে, আর তোমার এই যে কাজ, এর মধ্যে দিয়ে কি মেসেজ দিতে চাইছে? मेरा ये एग्जीबिशन कोलकाता में पहली बार है, और वॉल्यूम आर्ट स्पेस जो है वो बहुत अच्छा प्लेटफॉर्म है, कंटेम्प्रेरी आर्टिस्ट को प्रोवाइड कर रहा है, जिससे हम लोग एग्जीबिशन कर रहे हैं और अलग अलग सिटी से लोगों से कनेक्ट हो पा रहे हैं। ये एक बहुत ही बेहतर है और अच्छा एक्सपीरियंस रहा है यहाँ एकेडमी ऑफ फाइन आर्ट्स में एग्जीबिशन करके हमारा। और जो मेरा ये काम है, मैंने काशी को लेके किया है, और जो इसका इंस्पिरेशन है वो मेरा अशोक स्तंभ से है। जो पिलर्स था, जो मौर्य काल में बना हुआ था, वहाँ से मैंने स्तंभ लिया और इस पर बनारस के घाट दिखा के मैं वहाँ के प्रभाव को दिखाना चाहता हूँ, उसकी विरासत को दिखाना चाह रहा हूँ अपने काम के अकॉर्डिंग, कि उसकी क्या महत्वता है, लोग उसको जाने और समझे। जो कि इस काम से मैं ये मैसेज देना चाहता हूँ। ये मेरा सेरामिक स्कल्पचर है, मैंने सेरामिक में इसको किया है और 23 में किया है। यहाँ एग्जीबिशन हुआ है, अब ये सोल्ड आउट हो चुका है, ये काम मेरा बिक चुका है यहाँ से। मैं बेहद ही खुश हूँ कि यहाँ आना मेरा सफल रहा, एग्जीबिशन करना सफल रहा। ये मेरा पहला काम सेरामिक का यहाँ से सेल हो रहा है, मैं बहुत खुश हूँ। একদমই। একজন শিল্পী যখন এতখানি পথ অতিক্রম করে এসে এক্সিবিশন করেন, শিল্প প্রদর্শনীতে অংশ নেন, সেখানে বোধহয় দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা, আর যারা ছবির সংগ্রাহক, যারা শিল্প সংগ্রাহক, তাদের কাছ থেকে এই অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা, সেটা বোধহয় শিল্পীর এই যাত্রাটাকে সার্থক করে দেয়। বেদকে অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে। বেশ সুন্দর করে, কিন্তু অল্প কিছু কথার মধ্যে দিয়ে এত সুন্দর একটা স্কাল্পচার, সেই স্কাল্পচার
স্কাল্পচারে কোথাও গিয়ে দেশের যে প্রতীক, আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, আর দেশের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা, আমাদের দেশের সংস্কৃতির সাথে, কালচারের সাথে জড়িয়ে থাকা যে বেনারসের ঘাট, সেই সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর আউটকাম, যে একই সাথে দেশের কোথাও গিয়ে দেশপ্রেম উঠে আসছে দেশের প্রতীকের মধ্যে দিয়ে, কোথাও গিয়ে দেশের কালচার, দেশের সংস্কৃতি, দেশের ইতিহাস, এবং অতি অবশ্যই সব কিছু মিলিয়ে দেশের প্রতি যে ভালোবাসাটা, সেইটা যখন একজন শিল্পীর কাজের মধ্যে দিয়ে উঠে আসে, সেই কাজটার বোধহয় কোনো তুলনা হয় না। সেই কাজটা শুধু প্রশংসনীয় থাকে না, সেই কাজটা কোথাও গিয়ে কিন্তু ইন্সপিরেশনের জায়গা তৈরি করে, আমাদের নতুন করে ভাবতে শেখায়। কোথাও গিয়ে শিল্পীদের চোখ দিয়ে আমরা বোধহয় আমাদের দেশকে নতুন করে দেখি, নতুন করে চিনি, নতুন করে ভালোবাসি। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথেও কথা বলবো। এখন আবার আমাদের সঙ্গে আরেকজন শিল্পী রয়েছে মধ্যপ্রদেশ থেকে, স্যান্ডি রোহানি। স্যান্ডিকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে প্রশ্নটা করব, এখানে এক্সিবিশন করে এক্সপিরিয়েন্স কেমন, আর এই যে কাজটা, এটা নিয়ে যদি একটু বলা যায়। यहाँ पे शो करने में तो अच्छा ही लग रहा है। साइलेंट ब्लूम करके जो आर्टिस्ट प्लेस है, यहाँ पे आके लोगों से मिलना, नए आर्टिस्टों से मिलना, तो अच्छा एक्सपीरियंस है। और मैं सिरेमिक से कर रहा हूँ, मेरे को 10 ईयर हुआ आर्टिस्ट का काम करते हुए। इसके पहले मैं जॉब करता था, गवर्नमेंट जॉब था, और मैं इसी में अपने आप को अच्छा मानता हूँ, क्योंकि जो अंदर की फीलिंग है ना, हम लोगों के सामने खुल के ला सकते हैं अपने आर्ट के द्वारा। तो मेरा जो आर्ट वर्क है वो ये है कि लोग कैसे अपने माइंड में कुछ ना कुछ विचार लेके चलते हैं। तो मैं अपने आसपास के जो एरिया है वहाँ पे सर्च किया कि लोगों के अंदर की जो फीलिंग है वो क्या है, किसको लेके लोग परेशान हैं। मैं देखा कि लोग सिर्फ थॉट को, जो एक अंदर का अपना अनुभव है, उसको लेके परेशान है, या कि जो भी है अपने फ्यूचर को लेके, पढ़ाई को लेके। तो मैं देखा कि अपने आर्ट वर्क में मैं उनको कैसे वो कर सकता हूँ। तो ये जो मेरा आर्ट वर्क है सिर्फ सोच को दर्शाता है कि लोग अपने अंदर, हमारा फेस है वो लोगों को ये नहीं दिखाता कि हम अंदर, हमारे अंदर क्या चल रहा है। एक आर्ट ही ऐसा है कि माइंड में जो चल रहा है वो लोगों को दिखा पाता है, कि अगर हम विजुअली देखें तो उसके अंदर कितना ज़्यादा एक वो है, एक थॉट का पूरा प्रोसेस चलता रहता है। तो मैं वही कोशिश कर रहा हूँ कि लोगों के कुछ तो काम आए मेरा आर्ट वर्क। तो बस यही चल रहा है। 8-10 साल से मैं इसी फील्ड में हूँ। यहाँ पे आके अच्छा लग रहा है, अच्छा रिस्पांस भी है लोगों का। देखते हैं आगे क्या होता है। অনেক ধন্যবাদ স্যান্ডিকে। এই যে কোথাও গিয়ে কিন্তু এই যে ভারতের যে কালচারাল ক্যাপিটাল কলকাতা, সেখানে এই ভারতের আলাদা আলাদা প্রদেশ থেকে যখন শিল্পীরা আসেন, অংশগ্রহণ করেন, এবং এই কলকাতার শিল্পীদের যে প্রাণকেন্দ্র একাডেমি চত্বর, সেখানে যখন শিল্পীদেরকে অ্যাক্টিভলি দেখতে পাই, বিশেষ করে তাদের কাছ থেকে যখন এখানে এক্সিবিশন করার পরে একটা পজিটিভ রেসপন্স থাকে, অডিয়েন্সের সাথে ইন্টারাকশন হয়, সেটা কিন্তু সত্যি বেশ অন্যরকম একটা বিষয়। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, চলুন এবার পরে শিল্পীর সাথে কথা বলি। এখন আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, তাকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমে যে প্রশ্নটা করব, শিল্পীরা তো ছবির মধ্যে দিয়ে অনেক কিছু এক্সপ্রেস করেন, কিন্তু নিজেকে ছবির সাবজেক্ট বানানো, এর পেছনে কারণটা কি? নিজেকে ছবির সাবজেক্ট বানানোর পেছনে কারণ হচ্ছে, প্রত্যেকটা শিল্পী আমি বিশ্বাস করি তার নিজের জীবনের অভিজ্ঞতা, নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্তের যে অভিজ্ঞতাগুলো হয়, সেগুলো কোনো না কোনোভাবে তাদেরকে প্রভাবিত করে। তো সেই জায়গা থেকে আমিও আমার লাইফস্টাইলের যা যা অভিজ্ঞতা আমার কর্মক্ষেত্রে এবং বন্ধুদের সাথে কাটানো কলেজের মুহূর্তগুলো, এবং প্রতিনিয়ত আসা যাওয়ার প্রত্যেকটা সময়ের মধ্যে যা যা জিনিস মাথায় চলে, তো সেইগুলোকেই আমি চেষ্টা করি ছবির মধ্যে করতে। আর যেহেতু আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, যে ছবি যেহেতু একটি ভাষা, তো আলাদা করে এটা নিয়ে প্রচুর বেশি কথা বলাটা আমি একেবারেই এটার বিপক্ষে। কারণ তাহলে আমার মনে হয় কোনো একটা জায়গায় হয়তো আমি এই মিডিয়ামটাকে সেইভাবে কার্যকরী হয়ে উঠতে পারছি না, বা এক্সপ্রেশনের জায়গা কোথাও অভাব থেকে যাচ্ছে। ব্যক্তিগত এই অভিজ্ঞতাগুলো থেকেই মূলত ছবিটার তৈরি হওয়া। আর আরেকটা জিনিস আমি বলতে চাইবো, অবশ্যই এখানে যে ভলিউম আর্ট স্পেসকে মানে আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং দীক্ষান্ত রাজপাল যে পরিমাণে পরিশ্রম করেছে এই এক্সিবিশনটার জন্য, এতগুলো আর্টিস্টকে ভারতের বিভিন্ন জায়গায় শুধু নয়, বিদেশেরও অনেক আর্টিস্ট এই গ্রুপের সঙ্গে যুক্ত, তাদেরকে যে একসাথে আনা এবং এরকম একটা বড় এক্সিবিশন অর্গানাইজ করা, তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
একদমই, এই যে ছবির কিছুটা অডিয়েন্সের হাতে ছেড়ে দিতে হয়, দর্শকের হাতে কিছুটা ছেড়ে দিতে হয় সব ছবির, কোথাও গিয়ে বোধহয় দর্শকদের নিজেদের এক্সপ্লেনেশনটা শিল্পীর কাজের সাথে ম্যাচ হয়ে গিয়ে একটা পূর্ণাঙ্গ রূপ পায়, সেটাই বোধহয় একটু সহজ করে বলে গেলেন। কিন্তু আমরা তো এত সহজে ছাড়বো না, আমরা একটু ছবির গল্প শুনি, এটাই আমাদের টেলিক্যানভাসের বৈশিষ্ট্য। তো এখানে বেশ অন্য রকমভাবে নিজেকে এক্সপ্রেস করা আছে। তো এই ছবি দুটোর গল্প যদি একটু ছোট ছোট করে বলা যায়। গল্প বলতে মূলত একটা জিনিস যেগুলো হয় আমাদের, মানে কাজের জায়গা বা পড়াশোনার প্রেশারে অনেক সময় কি হয়, যেগুলো আমাদের নিজেদের স্বপ্নগুলোকে আমরা হারাতে থাকি। তো এখানে বিভিন্ন রকম দেখবেন, এই গেমে যেরকম কয়েন আর্ন করার জন্য আমরা একটা দিকে ধেয়ে যাই, কিন্তু হয়তো সেটাই একমাত্র লক্ষ্য নয়। এই যে ওর বুকের মধ্যে যে একটা ভাস, একটা ফুলের ব্যাপারটা চলে, সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানে তার অ্যাকচুয়ালি মানসিক দিকটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এই কর্পোরেট লাইফের এই আর্নিং এর ব্যাপারে। বা একদম এটা দেখুন একটা ফাঁসের মতো হয়ে রয়েছে, যেন একটা গলায় দড়ি দিয়ে ওকে কোনোভাবে দম বন্ধ করে দিতে চাইছে। তো এই মানে আমাদের জীবনের গতি প্রকৃতিটা মানে আস্তে আস্তে যেন এমন একটা দিকে যাচ্ছে যেখানে আমাদের স্বপ্নগুলো প্রতিদিনই আমরা হারাচ্ছি একটু একটু করে। এরকম একটা কনসেপ্ট থেকে এটা করা ছিল। এই ছবিটা ভীষণ কালারফুল এবং বেশ অন্যরকম একটা ভাইব আছে ছবিটায়। এটার পেছনে কি গল্প? এটার পেছনে মূলত কাছাকাছি কারণটা আমি বলবো, কারণ এই জব লাইফে কর্পোরেট সেক্টরে আমাদেরকে প্রতি মুহূর্তই একটা জোকারের মতো রোল প্লে করতে হয়, কোনো না কোনোভাবে ক্লাউনের মতো বিহেভ করে সামনের মানুষটাকে আমাদেরকে খুশি করার চেষ্টা করে যেতে হয়। সেই রকমই একটা জায়গা থেকে এই কাজটা করা ছিল, মানে এটা টাইটেলও ছিল দ্য জোকার। মানে কোথাও গিয়ে বোধহয় এই যে নিজেকে এত বেশি রিলেট করে ফেলা, নিজের ছবির সাথে দুটো সত্তাকে এক করে ফেলা, শিল্পী আর তার শিল্প সত্তা দুটোকে একদম এক করে ফেলার বোধহয় আউটকামটা এভাবেই হয়। আচ্ছা, একটা প্রশ্ন না করলে নয়, এগুলো মূলত কোন মিডিয়ামে করা? এগুলো মূলত অ্যাক্রিলিকে করা এবং ক্যানভাসের উপরে। এটাই সবচেয়ে স্বাচ্ছন্দ্যের মিডিয়াম? হ্যাঁ, আমার পক্ষে এটাই মুহূর্তে স্বাচ্ছন্দ্যের মিডিয়াম। আমি ড্রয়িংও করি প্রচুর। তো এই মুহূর্তে এই এক্সিবিশনে যেহেতু অনেকজন আর্টিস্ট আমরা এখানে রয়েছি, তো এই দুটো কাজ দিয়ে উঠতে পারি, নাহলে আমাকে ড্রয়িংও প্রচুর রয়েছে। আচ্ছা, একটু অন্যরকম একটা প্রশ্ন করি। এখানে ভারতবর্ষের এত শিল্পীকে আমরা দেখছি, তাদের সবার সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে, এত ধরনের কাজ দেখছি, কিন্তু সব কিছুর মাঝখানে একটা প্রশ্ন থেকে যায়, কলকাতায় হোক বা ভারতের অন্য কোনো মেট্রো সিটিতে ছবির বাজার কীরকম, শিল্পীকে কতটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারছে মার্কেট? আমি কোনো নেগেটিভ রিয়াকশন দিতে চাইবো না, কারণ অনেক বন্ধু বান্ধবরা শুধু ছবি এঁকেই এখন তাদের জীবন কাটাচ্ছে, বা অনেক সিনিয়ররা তো অবশ্যই করছেন। তাও অনেক আমরা নিজেরা অনেক সময় মনে হয় যে শুধু ছবি এঁকে আর্ন করাটা বা ফ্যামিলি নিয়ন্ত্রণ করাটা একটু সমস্যার মুখে পড়তে হয়, যে কারণে আমরা কোনো একটি কর্মসংস্থানে জব করার পাশাপাশি এগুলো চালিয়ে নিতে চাই। তো যদি কোনোভাবে এটা ওরকম একটা জায়গায় যেত যে প্রত্যেকে যারা ছবি আঁকতে ভালোবাসে তাদের ভবিষ্যৎটা খুব সুনিশ্চিত করা যেতে পারতো শুধুমাত্র এই ছবি আঁকার উপর দিয়ে, তাদের আর্নিং এর ব্যাপারটা ভবিষ্যতে, তাহলে আমি খুব খুশি হতাম ব্যক্তিগতভাবে। আচ্ছা, এবছর এই এক্সিবিশনে এখনো অব্দি এক্সপিরিয়েন্স কেমন? আমি প্রতিদিন আসতে পারিনি, আমি জাস্ট সেকেন্ড ডেট আমি আসতে পেরেছি। তো আমার বন্ধু বান্ধবরা থেকে যেটুকু শুনেছি যে মানুষজন এসে মানে খুবই খুশি হয়েছেন এবং তারা আসতে চেয়েছেন, যোগাযোগ করেছেন অনেকজনের সাথে। তো আমি সবসময় পজিটিভ একটা এক্সপিরিয়েন্স দেখতে পেয়েছি। বেশ, আর শেষ প্রশ্ন এটাই করব, একদিকে শিল্পী আর একদিকে কর্পোরেট লাইফ, এই সিচুয়েশনে দাঁড়িয়ে তো বেশ অনেক রঙ্গতামাশা জীবনের দেখা হয়ে গেল, যার ফলস্বরূপ এই দুটো ছবি আমরা দেখছি। তো এই এক্সপিরিয়েন্স থেকে যারা আগামী শিল্পী, যারা একদম ইয়ং জেনারেশন আসতে চলেছে, পা বাড়াতে চলেছে এই জগতে, তাদের জন্য কি বলার আছে? বলার আমার মতামত নিয়ে আমি একেবারেই চাইবো না তারা এটাকে খুব মানে স্ট্রিক্টলি নিক বা কিছু, তবে আমি ওপিনিয়ন একটা আমার লাইফ থেকে দিতে পারি যে তার ছবিটা আঁকতে যদি ভালোবাসে তো সেটা মন প্রাণ দিয়ে বাসুক, এবং সেটা থেকে এক্সপেকটেশন কিছু না রেখে যদি সেটা চালিয়ে যেতে পারে সব থেকে ভালো হয়। কারণ এক্সপেকটেশন থাকলেই সেখানে একটা প্রত্যাশার জায়গাটা তৈরি হলে একটা কষ্ট, বা আমি পাচ্ছি না, আমার খরচাপাতি এটা দিয়ে আমি তুলে উঠতে পারছি না। তো আর্নিংয়ের ব্যবস্থা যদি কোনো একটা বিকল্পভাবে আমরা করে নিতে পারি তাহলে এই কষ্ট লাগার বিষয়টা থাকে না। তো তারা যেমন চাইছে কাজটা করে যাক, তারপরে সামনে যেরকম যেরকম সুযোগ পাবে সেই মতো এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। অনেক ধন্যবাদ দীপঙ্কর দাকে।
এই যে শিল্পীদের প্রচুর বার্তা থাকে আমাদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের প্রকৃতিকে নিয়ে অনেক বার্তা শিল্পীদের থাকে, কিন্তু তারপরেও গিয়ে কোথাও সমাজের শিল্পীদের অবস্থানটা সেটা কিন্তু এখনো সুনিশ্চিত হয়ে যায়নি। মানসিকভাবে হয়তো কেউ কেউ তাদেরকে ভীষণ উচ্চ স্তরে বসিয়ে রেখেছেন, একটা আলাদা জোন পুরো, কিন্তু সমাজ থেকে, এই বাজার থেকে, অর্থনৈতিক অবস্থা থেকে শিল্পীরা কতটা সাপোর্ট পাচ্ছেন এই প্রশ্নটা কিন্তু দিনের শেষে থেকেই যাচ্ছে। কারণ আমাদের শিল্পীরা আমাদের সম্পদ, আর আমাদের মতো একটা দেশ যেখানে সবটা প্রায় দাঁড়িয়ে কালচারের উপর, যে দেশের কালচার এত রিচ, যে দেশে এত ডাইভার্সিটি, সেখানে এই সামাজিক সম্পদ, এই কালচারের সম্পদ, শিল্পীদের ফাইন্যান্সিয়াল বিষয়টা নিয়ে কিন্তু এবার বোধহয় সমাজেরও ভাবা দরকার। কারণ যে সমাজকে নিয়ে তাদের এত ভাবনা, তাদেরকে নিয়েও তো সমাজের কিছু ভাবা দরকার। সবাই খুব ভালো থাকুন, আর খুব তাড়াতাড়ি আসছি টেলিক্যানভাসের নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ অবধি খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।